আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। নমস্কার, পজিটিভ বার্তার পর্দায় আপনাদের সকলকে আন্তরিকভাবে স্বাগত জানাই। প্রতিদিনের মতো আমরা চলে এসেছি আপনাদের সাথে কিছুটা সময় কাটাতে, কথা বলতে, সমাজে কিছু ইতিবাচক বার্তা পৌঁছতে। সমাজটা কতটুকু সুন্দর সেই বার্তা আপনাদের সকলের ঘরে ঘরে আমরা পৌঁছে দিতে চাই। আপনারা সকলে জানেন যে আমাদের এই পজিটিভ বার্তা আমরা সব সময় চাই সকলের ঘরে ঘরে যেন সচেতন বার্তা পৌঁছে যায়। আমরা সকলেই কিন্তু আমাদের কোমরের ব্যথা নিয়ে অনেকের মনে অনেক ভুল ভ্রান্তি, অনেক ধারণা রয়েছে। আজকে সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো এবং সেই কোমরের ব্যথাকে আমরা সাধারণ কোমরের ব্যথা বলে ছেড়ে দিই, কিন্তু সেটা ঠিক নয়। তার জন্য একজন ফিজিওথেরাপিস্টের খুব দরকার, একজন ডক্টরের পরামর্শ নেওয়া অতি শীঘ্রই দরকার। আজকে আমাদের মাঝে যে বিশিষ্ট অতিথি উপস্থিত রয়েছেন আমাদের এই আলোচনার পর্বে, উনি হলেন ফিজিওথেরাপিস্ট অরিন্দম বিশ্বাস, ডক্টর অরিন্দম বিশ্বাস পিটি। আজকে স্যারের সাথে আমরা কিছুটা সময় কাটাবো, কথা বলবো, কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। আপনারা আমাদের পাশে থাকুন, সঙ্গে থাকুন। আপনাদের কোনো কিছু যদি জানার থাকে, কোনো কিছু জিজ্ঞেস করার থাকে, তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আমরা সরাসরি চলে যাচ্ছি স্যারের সাথে কথা বলতে। তো স্যার, পজিটিভ বার্তায় আপনাকে আন্তরিকভাবে স্বাগত জানাই। প্রথমেই যেটা জানতে চাইবো, আপনি কেমন আছেন এবং কেমন লাগছে এই পজিটিভ বার্তাতে এসে? নমস্কার, আমার নাম ডক্টর অরিন্দম বিশ্বাস, এজ এ ফিজিওথেরাপিস্ট ওয়ার্কিং এখন শান্তিনিকেতন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের মধ্যে কর্মরত আছি। আমি এসে আপনার পজিটিভ বার্তাতে খুব ভালো ফিল করছি। এখন আমরা আছেন আমাদের নিজস্ব বার্তা ফিজিওথেরাপি মহলে কিভাবে ট্রিটমেন্ট করছি বা পেশেন্টদের, এগুলি আমি আমাদের সম্পর্ক নিয়ে এগুলো ডিসকাশন করতে এসেছি। এখন এটার মধ্যে ছোট্ট একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আমাদের কোমর ব্যথা নিয়ে। একদম। আমাদের আজকের দিনে দেখা যাচ্ছে যে মা, বোন, ভাই, তারপরে ওয়ার্কিং লেডি, তারপরে বয়স্ক মানুষ, সবাই, ইভেন দো যারা আইটি সেক্টরে চাকরি করছে তাদেরই কোমরের সমস্যা দেখা যাচ্ছে। কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, এগুলি কিভাবে ক্লিয়ার করা যেতে পারে, অথবা কিভাবে আমরা এগুলিকে সুস্থভাবে, স্বাভাবিকভাবে, আমরা মানসিকভাবে সুস্থ হয়ে আমরা কাজকর্ম করে চলাফেরা করতে পারবো, সেটা নিয়ে আমি একটু কথা বলতে এসেছি। একদম, থ্যাংক ইউ। প্রথমে যেটা জানতে চাইবো স্যার, যে এই কোমরের ব্যথা কেন হয় এবং তার লক্ষণগুলি কি কি রয়েছে? কোমরের ব্যথা এটা হচ্ছে আমাদের কথ্য ভাষা। আমরা যখন কোনো একটা পেশেন্ট আমাদের ডক্টরের কাছে যাবে, তো ডক্টরের কাছে গিয়ে বলবে যে কি হয়েছে, কোমর ব্যথা। তো কোমর ব্যথাকে আমরা যদি মেডিকেল টার্মিনোলজিতে বলি, এটাকে আমরা লাম্বোস্যাক্রাল পেইন বলা হবে। লাম্বোস্যাক্রাল পেইন মানে হচ্ছে গিয়ে আমাদের কোমরের নিচের অংশ, এটাকে বলা হয় লাম্বার রিজন। এরপরে দিয়ে এর নিচে একটা স্যাক্রাম জয়েন্ট আছে, সেটাকে বলা হয় স্যাক্রাম। স্যাক্রাম অ্যান্ড লাম্বারের কম্বিনেশনটাকে যে জয়েন্ট হচ্ছে সেটাকে লাম্বোস্যাক্রাল জয়েন্ট বলা হয়। এখন লাম্বার রিজনটা হচ্ছে কি, আমরা যেমন আপনারা বলতে পারি যে আমাদের যে ভার্টিব্রা আছে না, সেটা হচ্ছে কি 33টা ভার্টিব্রা আছে। এর মধ্যে লাম্বারের পার্ট হচ্ছে কি পাঁচটা ভার্টিব্রা, এবার স্যাক্রামের হচ্ছে কি 5টা ভার্টিব্রা। তো সেম, তো লাম্বার প্লাস স্যাক্রাম, তো L1 থেকে L5 এবং S1 থেকে S5, দ্যাট ইজ, সো সেই টোটাল জয়েন্টটাকে আমরা লাম্বোস্যাক্রাল জয়েন্ট বলি। এখন পেশেন্টের ব্যথা হচ্ছে, ম্যাক্সিমাম পেশেন্টের ব্যথা আমাদের এই দুটা রিজনই হবে। তার জন্যই ওদের বলবে যে আমার কোমরে ব্যথা, অথবা পায়ের দিকে পেশির টান পড়ছে, পায়ের নিচে আমরা একটা শিনশিনি ফিল করছি। এই শিনশিনিটাকে আমরা মেডিকেল টার্মিনোলজিতে বলি সায়াটিকা। তো টোটাল কজ হচ্ছে আমাদের ডিউ টু লাম্বার রিজনের পেইনের জন্য, এটাকে বলা হয় লাম্বোস্যাক্রাল পেইন। এখন আপনি বলতে পারেন যে এটা কিভাবে আসছে ম্যাডাম। এটা বিভিন্ন কারণে হতে পারে। কম বয়সের মানুষও হয়, বেশি বয়সের মানুষও হয়। এখন কম বয়সের মানুষ যেমন হচ্ছে গিয়ে যারা কম্পিউটারে জব করছে, তারা সারাক্ষণ বসে আছে, বসে থাকতে থাকতে কি হচ্ছে, বডির কোনো মুভমেন্ট হচ্ছে না, তে একদম বডির পোস্টার, ইভেন তো পোস্টারটাও আমাদের সুন্দরভাবে থাকছে না। তো যে বসে রয়েছে, তো অটোমেটিকলি লোড বিয়ারিং এ কোন জায়গাটা হচ্ছে, আমাদের লাম্বার রিজনটাই ম্যাক্সিমাম, ভার্টিব্রাটাই আমাদের টোটাল লোড বিয়ারিং এ কাজ করছে অ্যাজ এ শক অ্যাবজর্বারের মতো। তো লাম্বারের মধ্যে প্রচুর প্রেশার, সেই প্রেশার কারণে হয়তো বা ও বলতে পারবে যে আমার কোমরে ব্যথা করছে, কিন্তু ওদের হতে পারে কোনো ধরনের পেশির টান নেই, পায়ের দিকে কোনো শিনশিনি নেই, কিন্তু কোমরে ব্যথা, বসলেই প্রচন্ড ব্যথা, ঘুম থেকে
উঠলে বলছে ব্যথা আছে, চেয়ার থেকে উঠা বসার সময় ব্যথা করে, দ্যাট ইজ লাম্বার পেইন। তো তাদের মানে আপনি বলছেন যে কোনো বয়সে সেটা হতে পারে? যে কোনো বয়সে হতে পারে এটা। ইভেন দো বয়স্ক মানুষদের ডিজেনারেটিভ প্রসেস হচ্ছে, তখন ডিজেনারেটিভ প্রসেস বয়স্ক মানুষদের কি হচ্ছে, বয়স্ক মানুষদের হাড্ডিগুলি ক্যালসিয়ামের অভাবে ডিজেনারেটিভ প্রসেস হয়, তাই তখন তাদেরও হাড্ডি ক্ষয় হয়ে যায়। সেই হাড্ডি ক্ষয় হলে ভার্টিব্রাগুলি যখন ক্ষয় হয় তখন সেখানে পেইন উৎপত্তি হয়। সেই পেইনটাকে আমরা লাম্বার রিজনে পেইনই বলি, কোমর ব্যথা বলে। তো সেটাকে আবার আমরা স্পন্ডোলিটিস বলতে পারি, স্পন্ডালিস্থিসিস বলতে পারি, অথবা ডিস্ক প্রলেসও বলতে পারি। বিভিন্ন আফটার ডুইং দ্য এক্সামিনেশনটা আমরা কি করতে পারবো, হয়তো বা বাই এক্সরে, না হলে MRI, এগুলি দেখে আমরা ডিসাইড করতে পারি কোনটা হয়েছে। এরপরে কেউ হঠাৎ করে চলতে চলতে পড়ে গেল, অথবা কোনো ধরনের ইনজুরি হয়েছে, কিভাবে হঠাৎ বাড়ি খেয়েছে পিঠের মধ্যে, সেই জায়গার মধ্যে দুই ভার্টিব্রার মাঝখানে একটা ডিস্ক থাকে, সেই ডিস্কের মধ্যে ব্যথা পেয়েছে, সো ডিস্কটা ফুলে গেছে, অথবা ডিস্ক থেকে ভার্টিব্রা থেকে বেরিয়ে যাচ্ছে, সেই জিনিসের ক্ষেত্রেও আমাদের পেইন হতে পারে ম্যাডাম। তো সেটাকে আমরা লাম্বার স্যাক্রাল পেইন বলতে পারি। এই যে এখনকার দিনের যে ছেলেমেয়েরা রয়েছে স্কুলে বা বিভিন্ন টিচারের বাড়িতে সারাদিন তো এই বসে বসেই কাটাচ্ছে, এই ছোট ছোট বাচ্চাদেরও কিন্তু এখন শোনা যায় যে কোমর ব্যথা, বা যারা অফিসে সারাক্ষণ কাজ করছে তাদেরও কিন্তু সেই ব্যথাটা রয়েছে, এবং যারা বয়স্ক মানুষরা রয়েছে তাদেরও কিন্তু সেম ব্যাপারটা রয়েছে। তো সেটার জন্য আমাদের কি প্রতিকার রয়েছে, কি করতে পারি আমরা? দেখুন, আমাদের লাইফস্টাইলটা হচ্ছে গিয়ে খুব ডিফারেন্ট। আগে আমাদের লাইফস্টাইল, এখনকার লাইফস্টাইলের মধ্যে একটু চেঞ্জেস হয়েছে। আগে যেমন আমাদের কাজের পাশাপাশি, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ছিল, খেলাধুলা করতো। এখনকার দিনে বাচ্চাদের বলবেন, তারা সকালবেলা স্কুলে যাচ্ছে, স্কুল থেকে আসার পরে এক গাদা বই নিয়ে যাচ্ছে, এরপরে ওদের পড়াশোনা করছে, এবার টিচারের বাড়ি, তাদের কাছে খেলাধুলার জন্য কোনো সময়ই নেই। ইভেন দো তাদের জন্য এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি আছে সেগুলিও টোটালি বন্ধ। তাহলে কি হচ্ছে, সারাক্ষণ পড়তে ওরা তো বসে থাকছে না। ইভেন দো ব্যাগের ওজনটা অনেক বেশি হচ্ছে, তো এক্সারসাইজ ওই দিক দিয়ে কমে যায়। খেলাধুলা মানে কি, ওটা খেলাধুলা যেমন মানসিকভাবে সুস্থতা রাখবে, বডি ফিটনেস মানে খেলাধুলা। বডি ফিটনেস মিনস কি, আমাদের বডি এক্সারসাইজ হচ্ছে, কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে সেই জিনিসটা টোটালি বন্ধ হয়ে যাচ্ছে, কারণ ডিউ টু পড়াশোনার চাপ, হয়তো বা তাদের সময় করতে হবে, পড়াশোনাটা মোস্ট ইম্পর্টেন্ট, তা ওটা তো করতেই হবে, কিন্তু ওর পাশাপাশি যদি একটু সাধারণভাবে একটু এক্সারসাইজ অথবা খেলাধুলা এগুলি করতে পারে, ওই যে প্রবলেমগুলি এতটুকু হবে না। তাই আজকের দিনে দেখা যাচ্ছে স্কুলের বাচ্চাদের যে 9, 10, 11 এইগুলির বাচ্চাগুলির মধ্যে দেখা যাচ্ছে 7, 8 এর বাচ্চাদের কোমর ব্যথা। কেন? কারণ ডিউ টু ওদের আউটসাইডের সঙ্গে অথবা খেলাধুলার সঙ্গে অথবা এক্সারসাইজের সঙ্গে কোনো ধরনের সম্পর্কটা খুবই কম হয়েছে। তো স্যার, এই ফিজিওথেরাপির মাধ্যমে কিভাবে এই ব্যথাটা কমানো যায় বা কি করা যায় সেটা একটু বলবেন? এখন আমরা ফিজিওথেরাপি মানে কি, ফিজিওথেরাপি ওয়ান কাইন্ড অফ ফিজিক্যাল এডুকেশনের মতো কাজ করে। এটা অ্যালাইড মেডিসিন, আমরা মেডিসিন দেব না, আমরা এটার মধ্যে ম্যাক্সিমাম চিন্তা করি এক্সারসাইজটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এটা হচ্ছে আমাদের ট্রিটমেন্ট। এই এক্সারসাইজটা করতে পারলে প্রপার ওয়েতে, উইথ দ্য গাইডেন্স অফ দ্য এনি ফিজিওথেরাপিস্ট, দেখবে যে যাদের পেইন আছে না, সেই পেইনগুলি চেঞ্জেস কমে যাবে। প্লাস লাইফস্টাইলগুলি একটু পরিবর্তন করার জন্য আমাদের যে অ্যাডভাইসগুলি থাকবে, আপনি এরকমভাবে চলবেন, এরকমভাবে চলবেন না, সেগুলি করতে করতে দেখবেন যে ওদের পেইন লেভেলটা কমে যাবে, ওরা আগের যে পজিটিভ লাইফে চলাফেরা করতে পারবে। সো তার জন্য আমরা বিভিন্ন ধরনের ট্রিটমেন্টও ইউজ করি, এক্সারসাইজও ইউজ করতে পারি, দ্যাট ইজ এগুলি by the prescription of the doctor's side we will do it. আচ্ছা, তো স্যার আমরা এই ব্যাপারে আরেকটু ডিটেলস জানতে চাইবো, কারণ আমাদের এখানে যারা আমাদের দর্শকরা রয়েছেন ওনারা একটু প্রত্যন্ত এলাকার মায়েরা বোনেরা রয়েছেন, তাদের কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই সমস্যাটা দেখা দেয়। তো তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন, একটু যদি বিস্তারিত তাদের কিছু বার্তা দেন আপনি। দেখুন, প্রত্যন্ত অঞ্চলের মানুষজন তারা আছে না, কাজকর্ম সবকিছু করছে, কিন্তু যদি কোমর ব্যথা হচ্ছে, এটাকে স্মল হিসেবে তারা চিন্তা করে যে না ঠিক আছে চলে যেতে পারবো, চলছে, কিন্তু এটা যখন বৃহত্তর
আকার ধারণ করে, তখন তারা ডক্টরের কাছে পরামর্শ নিতে যাচ্ছে যে এখন কি করব। একদম। তাই আমি তাদেরকে আগে থেকে বলছি, সতর্কবার্তা বলছি, কেন তোমরা ডক্টরের কাছে যাওয়ার দরকার নেই, আমাদের কাছে আসার দরকার নেই। কিন্তু তোমরা যদি যখনই যে ছোট আকারের ব্যথা বেদনা এগুলি কোমর ব্যথা শুরু হচ্ছে, তখনই আপনি আপনার জন্য চেষ্টা করুন যে আপনি কিভাবে কাজ করতে পারবে, কিভাবে আপনার কাজ করলে বেটার হবে, কেন এটা হচ্ছে, কজ অফ অ্যাকশন, এই পেইনটার কজ অফ অ্যাকশন কি সেটা জানুন, তারপরে এর ব্যাপারে ডিসিশন নিন এটা কি করলে বেটার হবে। তা কিভাবে নেবেন, আইদার ডক্টর কাছে স্মল ওয়েতে রিকোয়েস্টে ডক্টর কাছে দেখা করুন, না হলে ফিজিওথেরাপিস্টের কাছে আসুন। ফিজিওথেরাপিস্টের কাছে আসলে কি হবে, আমরা একটা নর্মালি আপনাকে একটা গাইডেন্স দিয়ে দেবো যে আপনি কি করছেন কি করছেন না, সেটা আপনার ট্যালি করতে চেষ্টা করবো যে হ্যাঁ আপনি এরকম কাজ করছেন, সেটার জন্য হয়তো বা আপনার পেইনটা বেড়ে গেছে, তাহলে আপনি ওই জিনিসটা না করে এটা অন্যভাবে করার চেষ্টা করুন। দ্যাট মিনস লাইফস্টাইল পরিবর্তন আমরা ইংলিশে বললে, অথবা জীবনযাপনে কিভাবে আর অন্যভাবে কাজ করা যাবে সেটা বলতে পারবো। এটা এই ওয়েতে আপনাদের পেইনগুলি আসলো, ব্যথাগুলি আসলো, আমরা আস্তে ধীরে এগুলিকে সুস্থ করার চেষ্টা করব। তো স্যার এবারে জানতে চাইবো এই কোমর ব্যথার জন্য কি কি ধরনের ফিজিওথেরাপির পদ্ধতি ব্যবহার করা হয়? কোমর ব্যথার জন্য আমরা দু ধরনের ফিজিওথেরাপি টাইপে যেতে পারি। একটা হচ্ছে কি আমাদের মধ্যে হচ্ছে কি ম্যানুয়াল থেরাপি, আর একটা হচ্ছে ইলেকট্রনিক বেস থেরাপি, দ্যাট ইজ আমরা ইলেকট্রোথেরাপি বলি। আর এটা আরেকটা হচ্ছে গ্যাজেট বেস থেরাপি। মানে এটা হচ্ছে আমরা ক্লিনিকে করা হয়, যেটা ধরুন না কোনো কোমর ব্যথা পেশেন্ট আসছে, তাদেরকে আমরা হয়তো বা আইএফটি ইন্টারভেনশনাল থেরাপি দিতে পারি, অথবা আল্ট্রাসাউন্ড থেরাপি, ইউএসটি, শর্ট ওয়েভ, অথবা ট্র্যাকশন, অথবা টেন্স, এগুলির মাধ্যমে এগুলি আমরা 5টা ধরনের মেথড অফ ট্রিটমেন্ট আছে। এখন পেশেন্টের আমরা ম্যাক্সিমামলি কোনটা পেইন লেভেল বুঝে আমরা ডিসাইড করে এটা দিতে পারবো, অথবা ডক্টর নির্দেশে আমরা কাজ করব। দ্যাট ইজ আমরা ইন্ডিভিজুয়াল অথবা ডক্টর নির্দেশে, যেটা এটা হচ্ছে কি আমরা ইলেকট্রোথেরাপির মধ্যে কাজ করছি। আর একটা হচ্ছে ম্যানুয়াল থেরাপি। ম্যানুয়াল থেরাপি হচ্ছে খুব পজিটিভ রেজাল্ট দিচ্ছে। এটার মধ্যে আমরা বিভিন্ন ধরনের টেকনিক, যেমন টিপিআর, ট্রিগার পয়েন্ট রিলিজ। ট্রিগার পয়েন্ট রিলিজের কাজ হচ্ছে মাসেলসের মধ্যে যেখানে পেইন হচ্ছে, পেইন এরিয়াতে একটা ট্রিগার ফরমেশন করে, সেটাকে আমরা স্পোর্টস ফিল্ডে ম্যাক্সিমাম ইউজ করি। সেটাকে আমরা যদি ভেঙে দিতে পারি, তারপরে দিয়ে এই অস্তে ধীরে ওনার পেইনটা লেভেলটা কমে যাবে। তারপর ওর সাথে আমরা স্ট্রেচিং, স্ট্রেংথেনিং এক্সারসাইজ ইউজ করবো, স্ট্রেচিং করব। তারপরে দিয়ে যদি কাজ না হচ্ছে, ম্যাকেনজি টেকনিক আমরা ইউজ করতে পারবি, পিএনএফ টেকনিকও আমরা ইউজ করতে পারি। এগুলি প্লাস আরো সাইড বাই সাইড অন্য ধরনের ট্রিটমেন্ট, যেমন কেউ করতে পারে একুপাঞ্চার অথবা একুপ্রেশার, এগুলি ইউজ করা যেতে পারে। তো দ্যাট ইজ দ্য ওয়ে আমরা এখনো মডালিটি বেসড, আদারওয়াইজ ম্যানুয়াল টেকনিক, দু ধরনের ওয়েতে ফিজিওথেরাপিতে এই কোমর ব্যথা ট্রিটমেন্ট করা যেতে পারে। ডিপেন্ডস অন মডালিটি বেসটা যখন আসবে ডক্টর নির্দেশে আসবে, আর যখন ম্যানুয়াল থেরাপি আসবে এটা ফিজিওথেরাপিস্ট নিজেরাই ডিসাইড করে তারপরে ওরা ওটা উপরে কাজ করবে। বোথ ওয়েজ এফেক্টিভ অ্যান্ড খুব অ্যাডভান্স ওয়েতে এগুলি করা হয়। আজকের দিনে যেমন হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম আমরা ত্রিপুরা রাজ্যের মধ্যে মডালিটি বেসড ট্রিটমেন্ট করি, অ্যান্ড এটা পেশেন্টের রেজাল্টও খুব ভালো দেয়। সো দ্যাট ইজ গুড। আসতে পারে পেশেন্ট খুব ওটা 5 দিন 6 দিনের মধ্যে দেখা যাচ্ছে যে পেশেন্টের পেইন লেভেলটা আছে না, যতটুকু আছে দেখা যাচ্ছে। অনেক সময় পেশেন্ট আছে একদম খুব ব্যথা, বেঁকা হয়ে যাচ্ছে, সোজা হয়ে হাঁটতে পারছে না, দাঁড়াতে পারছে না, কিন্তু 4 দিন 5 দিনের মাথা দেখা যাচ্ছে ও পেশেন্টটা সোজা হয়ে হাঁটছে, পেইন লেভেলটা অনেকটা কমে যাচ্ছে। এবার আস্তে ধীরে কিছুদিন কোর্সটা কমপ্লিট করার পরে ওরা এক্সারসাইজ করবে, অথবা 15-20 ডেজের মধ্যে পেশেন্ট আগের লাইফে পৌঁছে যেতে পারবে। আর যেটা হচ্ছে কি আমরা ম্যানুয়াল থেরাপি বলি, ম্যানুয়াল থেরাপি সেটা আমরা ম্যাক্সিমাম স্পোর্টস ফিল্ডে ইউজ করা হয়। কারণ যখনই কোনো ধরনের ইনজুরি হচ্ছে সেই স্পোর্টসের মধ্যে এগুলি ইউজ করে, কিন্তু এগুলি আছে না নর্মাল লাইফে খুব কম ইউজ করা হয়। আমাদের এখানে আপাতত নেই, বাইরে ব্যাঙ্গালোর অথবা চেন্নাই অথবা দিল্লি টিল্লিতে এগুলি এখনো চলে। দ্যাট ইজ দ্য ওয়ে। তো স্যার এই ফিজিওথেরাপির মাধ্যমে কি অপারেশন অ্যাভয়েড করা কি জরুরি? দেখো, অপারেশন মানে কি, আমাদের যদি কোমর ব্যথা হচ্ছে, কোমর ব্যথা কি কারণে, লাম্বারের জন্য হচ্ছে। এখন ডিস্ক বালজ হচ্ছে অথবা ডিস্ক প্রলেপস হচ্ছে,
ডিস্ক বাল্জ মানে দুটা ভার্টিব্রার মাঝখানে একটা যে সফট কুশন আছে, সেই সফট কুশনকে আমরা ডিস্ক বলি। সেই ডিস্কটা ফুলে গেছে, ফুলে যাওয়ার কারণে ভিতরে যে নার্ভ রুটটা আছে না, সেই নার্ভ রুটটা চাপা খেয়ে গেছে। আচ্ছা, এটা হচ্ছে ডিস্ক বাল্জ। সেম ভাবে আবার যদি হতে পারে দুইটা ভার্টিব্রার মাঝখানে ডিস্কটা যেটা আছে না, সেটা বেরিয়ে যাচ্ছে, একদিকে ক্ষয় পাচ্ছে আর একদিক দিয়ে ফুলে যাচ্ছে, তো দ্যাট ইজ অলসো ডিস্ক প্রলেপসের মতো কাজ করছে। তো সেই সময় এখন আমাদের বুঝতে হবে পেশেন্টকে আমরা যদি কনজারভেটিভ ট্রিটমেন্ট, মানে আগে ফার্স্ট আমরা ট্রাই করে দেখি না, ফিজিওথেরাপির মধ্যে একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে চেষ্টা করি, যদি পেশেন্ট এটা অ্যাডজাস্ট করতে পারে, পেশেন্টের যদি ধৈর্য সমতায় থাকে না, অবশ্যই আফটার 6 মান্থ অথবা 8 মান্থ পরে দেখা যেতে পারে পেশেন্টের ওই সার্জারিটা নিড হয়নি। আচ্ছা, আর সার্জারি পয়েন্টটা কিরকম সেটাও আমাদের জানতে হবে, পেশেন্টও জানতে হবে। যেমন সার্জারি কেন দরকার, সার্জারিটা হচ্ছে কি ডিউ টু যখন স্নায়ুপেশির মধ্যে চাপা পড়ছে, তখন সেই জায়গাতে তো পায়ের অথবা কোনো একটা জায়গার মধ্যে দেখা যাচ্ছে অবশ অবশ ভাব হয়ে যাচ্ছে, প্রপারলি কাজ করছে না, আর সারাক্ষণ ব্যথা করছে, সেই সমস্ত ব্যাপারও ওই সময় ওই পয়েন্টে সার্জারি দরকার হয়। তো এটা কি কোনো স্থূলতা বা ওজন বাড়ানো, ওজন যে বেড়ে যায়, সেটা কি তার জন্য কিছু দায়ী? হ্যাঁ, আমাদের দেখুন বডির আমাদের একটা ওয়েট আছে, সেই ওয়েটটা আমরা এটাকে বলি ওভারওয়েট, আন্ডারওয়েট। ওভারওয়েট আন্ডারওয়েট কেন বলছি ম্যাডাম, কারণ হচ্ছে গিয়ে বডির যে হাড্ডিটা আছে না, সেই হাড্ডিগুলি তো নিচ্ছে না, ক্যারি করছে না, তার একটা ক্ষমতা আছে না। তো অবভিয়াসলি যখন আমার হাড্ডির ওজন থেকে আমি যদি ওভার ওয়েটে বডি গেইনে চলি, তো হাড্ডির উপর প্রচন্ড মাত্রায় প্রেসার পড়ছে, সে তো বেশি ওয়ার্ক করছে না, তখন তার মধ্যে ওই ডিস্কের মধ্যে প্রচন্ড প্রেসার পড়ে, তাই আরো ব্যথা বাড়ে। তো এখন কি করতে হবে, ফার্স্ট আমাদের ওজনটা তো দিকে কন্ট্রোল রাখতে হবে। ওজন যদি কন্ট্রোল না রাখা হয়, তারপরে দিয়ে কিন্তু অটোমেটিকলি ও ইন ফিউচার, আজকে যারা মোটা বা দেখছেন, মোটার লোক দেখছেন, ইন ফিউচার তাদের এখন ব্যথা নেই, কিন্তু খুব শীঘ্রই তাদের আর্থ্রাইটিস অথবা এই সমস্ত জিনিসের দিকে আক্রান্ত হবে ডিউ টু ওভার ওয়েটের জন্য, কারণ এ বেশি পরিমাণে কাজ করছে। তো স্থূলতা অথবা ওভারওয়েট আমাদের খুব ইম্পর্টেন্টলি আমরা এটাকে কিউর করা উচিত, এটাকে কন্ট্রোল করতে হবে। তাই তো বলে বডি ফিটনেস, একদম এটার নামই বডি ফিটনেস। বডি ফিটনেস যখন নেই বডিতে, তারপরে তাহলে তো আমাদের বডির মধ্যে প্রবলেম থাকবেই থাকবে। তাই আমরা এক্সারসাইজের দিকে ম্যাক্সিমাম যেতে হবে। আজকের দিনে আমাদের 100% লোকের মধ্যে অনলি 30% লোক যারা বয়স্ক লোক আছে, তারাই ম্যাক্সিমাম, যারা রোগাক্রান্ত অথবা সুগার ডায়াবেটিস, তারাই একমাত্র এক্সারসাইজ দিকে প্রচন্ড মাত্রায় ঝুঁকে থাকে। 40 to 60%, 40 to 50% লোক কিন্তু এখনো এক্সারসাইজ করেন না। হ্যাঁ, কেন করে না? তাদের দরকার নেই, সময় নেই, লাইফস্টাইলের জন্য এই কারণে। কিন্তু ওটার সাথে সাথেও এক্সারসাইজ মাস্ট। ব্যাপারটা হলো স্যার, এই সময় নেই, সময়টা খুবই কম সবার জন্য। এই কথাটাই আমাদের, যেমন হচ্ছে কি আমাদের বাইরের কান্ট্রিতে, US, UK এগুলির মধ্যে যারা অফিসে ওয়ার্ক করছে অথবা যেই সমস্ত জায়গাতে, তাদের কি করতে হয়, প্রতি বছরে তাদের কিন্তু বডি ফিটনেসের জন্য একটা প্যারামিটার প্রতি বছরে মেডিকেল টেস্ট করাতে হয়। ওই মেডিকেল টেস্টে যদি ফেল করে, ওদের কিন্তু চাকরি থেকে বের করবে। দ্যাট মিনস ওটার কারণটা হচ্ছে একমাত্র একটাই জিনিস, বডি ফিটনেস রাখো, তুমি হেলদি থাকলে আমাদের কোম্পানি হেলদি থাকবে। একদম। কিন্তু আমাদের ওই মাইন্ডসেটটা এখনো আমাদের মধ্যে খুব কম আছে। আমরা সারাদিনই কাজ করি কিন্তু নিজের বডির জন্য কোনো কাজ করি না। একদম। তো স্যার, আপনি দর্শকদের কি বার্তা দিতে চাইবেন? দর্শকদেরকেই বলবো, হেলথ ইজ ওয়েলথ। আমাদের সুস্বাস্থ্য আমাদের সম্পদ। তাই বলছি, যদি কেউ কোনো লোক যদি ঘাড় ব্যথা অথবা কোমর ব্যথা জনিত সাধারণ ব্যাপার নিয়ে আমাদের সমস্যা নিয়ে থাকে, তারা ওটাকে কখনো এড়াবেন না, শীঘ্রই ডক্টরের সঙ্গে পরামর্শ করবেন, না হলে কোনো ধরনের ফিজিওথেরাপিস্টের সাথে পরামর্শ করুন। তাহলে আপনার সবকিছুই ছোট থেকেই নির্মূল করা উচিত সমস্যাটার, না হলে পরে যদি বৃহত্তর আকার ধারণ করে, তাহলে আপনাদের আড়ালের বাইরে থাকবে। একদম। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার, আমাদের এই পজিটিভ বার্তাতে আসার জন্য, আপনার ব্যস্ত সময় থেকে কিছুটা সময় আমাদের এই পজিটিভ বার্তাতে দেওয়ার জন্য।
এবং আপনাদের দর্শকদেরও বলি, আপনাদের যে কোনো সমস্যায় কিন্তু আপনারা আমাদের সাথে সেই বিষয়গুলো শেয়ার করতে পারেন। কারণ আমরা সবসময় চাই, সবসময় চেষ্টা করি আপনাদের প্রত্যেকের ঘরে ঘরে আমরা যেন সচেতন বার্তা পৌঁছে দিই। আজকের মতো অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। পরবর্তী সমস্ত অনুষ্ঠানের জন্য চোখ রাখুন পজিটিভ বার্তার পর্দায়। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ, পজিটিভ বার্তা।